হ্যালো বন্ধুরা, বিএম বুক রিভিউয়ের নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। আজকে বুক ফার্ম থেকে প্রকাশিত হওয়া একটি ডিটেকটিভ ফিকশন কাহিনী সিরিজ সূর্যতামসী সিরিজ বা মেশন ট্রিলজির নন স্পয়লার পাঠক প্রতিক্রিয়া নিয়ে হাজির হয়েছি। সাহিত্যপ্রেমী মানুষদের আশা করছি এই সিরিজের নাম জানা রয়েছে। সিরিজটি লিখেছেন সুলেখক কৌশিক মজুমদার। ওনার লেখা আমার পড়া এটিই প্রথম সিরিজ এবং আমার পড়া বাংলা ডিটেকটিভ কাহিনীগুলির মধ্যে ওয়ান অব দ্য বেস্ট সিরিজ বললেও অত্যুক্তি করা হবে না। কেন এই কথা বলছি তার উত্তর এই সূর্যতামসী সিরিজ বা মেসন ট্রিলজির আলোচনার সাপেক্ষে বলছি। প্রথমেই চলে আসি এই ট্রিলজির বিষয়বস্তু সম্পর্কে। আগেই বলেছি এটা নন স্পয়লার, তাই খুব বেশি কিছু বলবো না। এই কাহিনীতে রয়েছে দুটি সময়রেখা বা বলা ভালো চারটি সময়রেখা, তিনটি অতীতের সময়রেখা আর একটি বর্তমান সময়রেখা। কাহিনীর শুরু হয় 18 শতক থেকে। কলকাতার চীনাপাড়ায় হয় এক বিভৎস রহস্যজনক হত্যাকাণ্ড। সেই রহস্য সমাধান করার দায়িত্ব পড়ে তৎকালীন বিখ্যাত দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের ওপর। এখানে বলে রাখি, ইনি সেই বিখ্যাত দারোগাই যিনি দারোগার দপ্তর বইগুলি লিখেছেন। এই রহস্যের সমাধান করতে করতে আমাদের সামনে আসে আরও বেশ কিছু চরিত্র, যেমন কলকাতার প্রথম বাঙালি প্রাইভেট ডিটেকটিভ তারিণীচরণ, বিখ্যাত জাদুকর গণপতি যিনি পিসি সরকারের গুরু ছিলেন। এছাড়াও আসেন আরও একজন রহস্যময় সাহেব। তারা সকলেই একে অপরের সাথে জড়িত হয়ে যায় সেই অপার্থিব মৃত্যু তদন্তে। আর বর্তমান সময়েও ঠিক এরকমই আবার একটা রহস্যময় মৃত্যু হয় দেবাশিস নামক একজন ব্যক্তির। ঘটনাচক্রে জড়িয়ে পড়ে একজন তরুণ প্রাইভেট ডিটেকটিভ, নাম তুর্বসু রায়। আমরা জানতে পারি যে তুর্বসু আবার তারিণীচরণেরই একজন বংশধর। এবার অতীতের সেই রহস্য তদন্ত কিভাবে বর্তমানের সাথে কানেক্ট করা হচ্ছে সেই নিয়েই এক দুর্দান্ত গোয়েন্দা সিরিজের সৃষ্টি করেছেন কৌশিক মজুমদার। এবার চলে আসি এই সিরিজের পজিটিভ পয়েন্টের দিকে। প্রথম পজিটিভ পয়েন্ট হলো কাহিনীর প্রেক্ষাপট। এই কাহিনীর পরিধির বিস্তার কতখানি সেটা কমপ্লিট সিরিজটি না পড়লে বোঝা সম্ভব নয়। প্রথম পার্ট অর্থাৎ সূর্যতামসীর প্লট যেখানে শুরু হয় তখন মনে হয় এটা নিছকই আরেকটা গোয়েন্দা কাহিনী, যেখানে ঐতিহাসিক পটভূমিকার ঘটনাবলীর সাথে বর্তমানে খুনের কোনোভাবে একটা হয়তো মেলানো হবে। সেটা অনেকাংশে হয়ও ঠিকই। আর যখন মনে হচ্ছে কাহিনী ক্লাইম্যাক্স আসন্ন, ঠিক তখনই এমন একটা সিচুয়েশন আসে যাতে গল্পের মোড় একদম ঘুরে যায়। আর সেই যে গল্পের মোড় ঘুরে তার পরিধি বিস্তার করতে শুরু করে, সেটা এই সিরিজের দ্বিতীয় পার্ট অর্থাৎ নিবার সপ্তকে এসেও বিস্তৃতি ক্রমশ বাড়াতেই থাকে এবং শেষ পার্ট অর্থাৎ অগ্নিনিরয়ে এসে সেই পরিধির বিস্তারকে প্রসারিত করে সুনিপুণভাবে সেটাকে যে শেষ করা হয়, তাতে আমি অন্তত অবাক না হয়ে পারিনি। অতীত আর বর্তমান সময়ের খুব সুন্দর তালমেল দেখানো হয়েছে সমগ্র সিরিজ জুড়ে। এবার আসি দ্বিতীয় পজিটিভ পয়েন্টে। সেটা হলো কৌশিকবাবুর বলিষ্ঠ লেখনী। বাংলা সাহিত্যে অবাক করে দেওয়ার মতন চমকে দেওয়া রহস্য কাহিনীর লেখনী যদি বলিষ্ঠ না হয়, তাহলে কিন্তু সেটা এতটা পরিচিতি পেতে পারে না। আসলে ইন্টারনেটের দৌলতে এখন বিভিন্ন ভাষার এত ভালো ভালো ইউনিক কাহিনী আমাদের কাছে খুব সহজলভ্য হয়ে গেছে। তাই মোটামুটি বর্তমান বেশিরভাগ এই ধরনের কাহিনীতে আগামীতে কি হতে চলেছে সেটা প্রেডিক্ট করা যায়। সেখানে যদি ভালো লেখা না হয়, তাহলে চমকগুলোকে উপস্থাপনে এখন আর সেই অবাক করার মতন ব্যাপার থাকে না। সেখানে কৌশিকবাবু দুটো টাইম লাইনকে নয়, একসাথে সুনিপুণভাবে হ্যান্ডেল করেছেন 4টে টাইম লাইনকে, যার মধ্যে অতীতের টাইম লাইনের বহুল প্রচলিত ফ্যান্টাসি কাহিনীগুলোকে এই সিরিজে এত সুন্দরভাবে ব্লেন্ড করা হয়েছে যাতে একসময় মনে হয় যে সত্যিই মনে হয় এরকম হয়েছিল। আর একজন লেখক যখন পাঠকদের মনে এই বিশ্বাস জোগাতে সক্ষম হয় যে তিনি যা লিখেছেন সব সত্যি, ভাইরাস যেখানে পাঠক আগে থেকেই জানে যে পুরোটাই একটা কল্পকাহিনী, সেখানেই কিন্তু লেখকের লেখনীর জয় হয়ে যায়। তাই এই লেখনীই হচ্ছে আমার সেকেন্ড পজিটিভ পয়েন্ট। এবার আসা যাক নেক্সট পজিটিভ পয়েন্টে। সেটা হলো চরিত্রগুলির উপস্থাপন এবং তাদের বিবর্তন। যেহেতু এই সিরিজে রয়েছে 4খানা টাইম লাইন, তাই এখানে রয়েছে প্রচুর চরিত্র। তার মধ্যে মূল হচ্ছে গোয়েন্দা প্রিয়নাথ, প্রাইভেট ডিটেকটিভ তারিণীচরণ, জাদুকর গণপতি, রহস্যময় একজন সাহেব নাম সাইগারসন মোহেলস, প্রাইভেট ডিটেকটিভ তুর্বসু রায় আর দেবাশিস। এছাড়াও আরও অনেকেই রয়েছে এই কাহিনীতে যারা এই কাহিনী বিনির্মাণে যোগ্য সঙ্গত দিয়েছে। এই কাহিনীর সাথে সাথে এই সমস্ত চরিত্রগুলোর যে বিবর্তন হচ্ছে সেটাও আমাদের সামনে সুস্পষ্টভাবে ফুটে ওঠে। তাই চরিত্রগুলির গঠন এবং উপস্থাপনা একটা প্লাস পয়েন্ট। নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে বিভিন্ন জনারের সুচিন্তিত এবং সুগঠিত মিশ্রণ। গোয়েন্দা কাহিনী দিয়ে শুরু হলেও সেখানে কখনো এসেছে ম্যাজিকের প্রসঙ্গ, কখনো এসেছে সাইকোর মতন সমস্যা, কখনো এসেছে সামাজিক বিভিন্ন সমস্যা, কখনো এসেছে অপার্থিব কীর্তিকলাপ, কখনো এসেছে সায়েন্স ফিকশনের মতো জেনারও, আবার কখনো এসেছে গুপ্ত সংঘর প্রসঙ্গ। সব থেকে মজার বিষয়, কোনোটাই কিন্তু মনে হয় না জোর করে আনা হয়েছে।
সমস্ত জনরাগুলিকে এত সুন্দরভাবে কাহিনীর দরকার অনুযায়ী পরিবেশনা করা হয়েছে, সেখানে লেখকের মুন্সিয়ানার তারিফ না করে পারা যায় না। পাঠক হিসেবে অত সহজে ধরা যায় না যে আগামীতে এই কাহিনীটি কোন দিকে এগোতে চলেছে। একটা সিরিজে এত কিছু সংমিশ্রণ, তাও আবার সঠিকভাবে ঘটানো, চারটিখানি ব্যাপার নয়। আমাদের বাংলা সাহিত্যে এরকম ভ্যারাইটি একটি লেখার মধ্যে আমি অন্তত পাইনি। সেই জন্য এই বিভিন্ন জনরের মিশ্রণ আমার কাছে একটা প্লাস পয়েন্ট। অবশ্যই এখানে সমস্ত জনরার মিশ্রণ থাকলেও এক মুহূর্তের জন্য নিজের যেটা মেন জনরা অর্থাৎ ডিটেকটিভ, সেই দিক থেকে এটা সরে যায়নি। নেক্সট যেটা প্লাস পয়েন্ট সেটা হলো বাংলা ভাষার বিভিন্ন ধরনের প্রয়োগ। এই সিরিজের বিভিন্ন সময় চলিত ভাষার সাথে সাথে সাধু ভাষাও ব্যবহার করা হয়েছে, যেই কারণে এই সিরিজটি পড়ার সময় আমার খুবই ফ্রেশ লেগেছে। আর শুধু তাই নয়, এখানে এমন একটি জায়গা রয়েছে যেখানে সম্পূর্ণ একটি নাটক দিয়ে দেওয়া হয়েছে। আপাত দৃষ্টিতে সেটা দেওয়ার কি মানে এটা মনে হতেই পারে, কিন্তু কাহিনী যত শেষের দিকে আসতে থাকে তত সেটার গুরুত্ব পরিষ্কার হতে থাকে। ফলে এই বিষয়টাও আমার কাছে একটা প্লাস পয়েন্টের পর্যায়ে চলে গেছে। পরবর্তী যেটা প্লাস পয়েন্ট সেটা হলো এই সিরিজের এন্ডিং। সিরিজ যত শেষের দিকে যেতে থাকে তত কাহিনীর গতি আর তার সাথে সাথে পাঠকের হার্টবিটও বাড়তে থাকে। শেষটাকে মাইন্ড ব্লোয়িং বললেও অত্যুক্তি করা হবে না। এখানে আমার পার্সোনালি ফেভারিট অতীতের সময়রেখার ঘটনাগুলি, তবে বর্তমানের এন্ডিংও ছিল যথেষ্টই ভালো। যে সমস্ত টুইস্ট অ্যান্ড টার্নগুলি রয়েছে তা অনেকটাই আনপ্রেডিক্টেবল ছিল, অ্যাটলিস্ট আমার কাছে। যদিও একদম শেষের টুইস্টটা আমি একটু আগে থেকেই গেস করে নিয়েছিলাম। যাই হোক, কাহিনীটা পুরো শেষ করার পর আমার এটাই মনে হয়েছে যে শেষ হয়েও হয় না শেষ। এবারে আসি এই সিরিজের 3টি বইয়ের প্রচ্ছদের প্রসঙ্গে। 3টি বইয়ের প্রচ্ছদ করেছেন কামিল দাস এবং পরিকল্পনা করেছেন স্বয়ং লেখক অর্থাৎ কৌশিক মজুমদার। অবশ্য এটা আমি ভারতীয় এডিশনের কথা বললাম, বাংলাদেশের এডিশনে রয়েছে অন্যরকম প্রচ্ছদ। আমার কাছে এই ভারতীয় এডিশন রয়েছে, তাই প্রচ্ছদগুলি নিয়েই আমি বলছি। 3টি বইয়ের প্রচ্ছদকে এক কথায় ক্লাসিকাজ বললে অত্যুক্তি করা হবে না। ক্যালিগ্রাফি থেকে শুরু করে বইয়ের প্রচ্ছদ ডিজাইন বইটি প্রথম লুক এবং ফিল হিসেবে একটা আলাদা মাত্রা এনে দেয় এবং পাঠকদের দৃষ্টি আকর্ষণ করতে একদমই ফেল করে না। আর সব থেকে বড় কথা, কাহিনীর সাথে সাযুজ্য রেখে এই ডিজাইন করা প্রচ্ছদও অনেক কাহিনী শোনায়। সেটা অবশ্য গল্প পড়া না থাকলে বোঝা যাবে না। এবার আসি অলঙ্করণের বিষয়। এই সিরিজের 3টি বইতে বেশ অনেকগুলি অলঙ্করণ রয়েছে। 3টি বইতে 2 জন মিলে অলঙ্করণ করেছেন। সূর্যতামসী এবং অগ্নিনিলয়তে অলঙ্করণ করেছেন গৌতম কর্মকার। এই গৌতমবাবুই আবার অলঙ্করণ করেছেন চাণক্য সিরিজেও, যেটা আমি আমার প্রথম পাঠ প্রতিক্রিয়ার ভিডিওতে জানিয়েছিলাম। তাই ওনার অলঙ্করণ যে দুর্দান্তই হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। তার সাথে নিবাস সপ্তকে অলঙ্করণগুলি করেছেন রাহুল ঘোষ। গৌতমবাবু আর রাহুলবাবুর অলঙ্করণগুলি এই বইটির গল্পকে আরও ভালো করে ভিজুয়ালাইজেশনে কাজ করে এবং দুজনেই সেই বিষয়ে সফল হয়েছেন। তাই গৌতমবাবু আর রাহুলবাবুকেও ওনাদের কাজের জন্য আমি থামস আপ জানাতে চাই। এবারে নেগেটিভ পয়েন্টে যাওয়ার আগে আমি বইটির প্রোডাকশন কোয়ালিটি নিয়ে একটু কথা বলতে চাই। বুক ফার্ম থেকে প্রকাশিত হওয়া এই সিরিজের 3টি বই হার্ড বাইন্ডিংয়ে রয়েছে। বাইন্ডিং কোয়ালিটি আমার অসাধারণ লেগেছে, তার সাথে পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটিও আমার ব্যাপক লেগেছে। ফন্ট সাইজ যা ছিল তাতে আমার পড়তে অ্যাটলিস্ট কোনোরকম কোনো অসুবিধা হয়নি। মুদ্রণ প্রমাদের ব্যাপারে আমার সেরকমভাবে মনে নেই, কারণ এই সিরিজটি আমি 1 বছর আগে কমপ্লিট করেছিলাম। এবার চলে আসি এই সিরিজের কিছু নেগেটিভ পয়েন্টের দিকে। আমি প্রথমেই বলে রাখি, আমি এই সিরিজে বলার মতন কোনো নেগেটিভ পয়েন্ট কিন্তু পাইনি, কিন্তু অনেকের পাঠক প্রতিক্রিয়াতে আমি বেশ কিছু নেগেটিভ পয়েন্ট দেখতে পেয়েছি। সেটাকেই আমি আমার মতন করে একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি। প্রথমে যেটা অনেকে মনে করেন যে এই সিরিজে নাকি প্রচুর ইনফরমেশন ডাম্প করা হয়েছে, যেটা কোনো প্রয়োজন ছিল না। সেই প্রসঙ্গে আমার মতামত একটু বলছি। এই সিরিজের প্রথম পার্ট সূর্যতামসীতে কোনো একটি বিশেষ জায়গায় ইতিহাস নিয়ে বলা হয়েছে। সত্যি বলতে শুধু সূর্যতামসী হিসেবে দেখলে সেই ইনফরমেশনগুলির সত্যি কোনো যৌক্তিকতা নেই, কিন্তু এই ইনফরমেশনগুলির ডাইরেক্ট লিঙ্ক দেখতে পাওয়া যায় আগামী 2টি পার্টের মধ্যে। ফলে কেউ যদি এই সিরিজটি শুধু পড়ার জন্য পড়ে কিন্তু ঘটনাগুলিকে ঠিক করে ফলো না করে, তাহলে এই ইনফরমেশনগুলির যৌক্তিকতা সে খুঁজে পাবে না। কোনো ইনফরমেশনই এই সিরিজে কোথাও এমনি এমনি দেওয়া হয়নি, প্রতিটা তথ্যের পরবর্তীতে কোথাও না কোথাও যোগ রয়েছে। এবার আসি সেকেন্ড নেগেটিভ পয়েন্টের দিকে। সেটা হলো বিভিন্ন টাইমলাইনগুলি ব্যবহার করে লেখক নাকি পাঠকদের কনফিউজ ছাড়া আর কিছুই করেননি। ইচ্ছা করে পাঠকদের কনফিউজ করার জন্যই নাকি এগুলি ব্যবহার করা হয়েছে। এখানেও আমার একটি বক্তব্য রয়েছে, সেটা হলো এই সিরিজের লেখা পড়তে হলে পাঠকদের নিজস্ব বুদ্ধিও ইউজ করার জায়গা দিয়েছেন কৌশিকবাবু। তাই যারা কোনো লেখা পড়তে গিয়ে নিজের মাথা কাটাতে পছন্দ করেন না, তাদের এই কাহিনী কনফিউজ করতে পারে। যদিও করবেই সেটা আমি অন্তত বিশ্বাস করি না,
কারণ কাহিনীগুলিকে সেইভাবে লেখা হয়নি, অ্যাটলিস্ট আমার তো মনে হয়নি। এবার চলে আসি পরবর্তী নেগেটিভ পয়েন্টে। সেটা হলো ইতিহাসের বেশ কিছু বিখ্যাত ক্যারেক্টারদের, সেটা হতে পারে রিয়েল লাইফ ক্যারেক্টার, আবার সেটা হতে পারে ফিকশনাল ক্যারেক্টার, এখানে জোর করে নাকি ঠোকানো হয়েছে যার কোনো দরকার ছিল না। সেই দিক থেকে বলতে গেলে আমি এটাই বলবো, যে সমস্ত ক্যারেক্টারদের এখানে ইউজ করা হয়েছে তাদের বিষয়ে সামান্য কিছু জানা থাকলে লেখাগুলি পড়তে একটা আলাদাই মাত্রা লাগবে। এবং সবথেকে বড় কথা, তাদেরকে এই কাহিনীতে সেইভাবে রাখার কারণেই কাহিনীতে বর্ণিত সমস্যা যে কতটা গুরুতর সেটা আরও ভালোভাবে পাঠকদের কাছে অবতারণা করা সম্ভব হয়েছে। কিন্তু যারা এই বিশ্বাসে বিশ্বাসী যে অতীতে যেটা ঘটে গেছে সেটা কখনোই কোনো কাল্পনিক গল্পে ইউজ করা উচিত নয়, তাদের কাছে এটাই মনে হবে যে বেকার জোর করে এইগুলি ঢোকানো হয়েছে। তবে আমি এখানে একটা কথা অবশ্যই বলতে চাই, এই সিরিজটিকে যারা খারাপ বলেছেন তাদের ভাবনাকে আমি রেসপেক্ট করি। সব লেখা যে সকলের ভালো লাগবে তার কোনো মানে নেই, কিন্তু যেই কারণগুলি তারা খারাপ লাগার কারণ হিসেবে দেখিয়েছেন সেগুলি আমার কাছে জাস্টিফাইড কেন লাগেনি সেটাই তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। কাউকে আমি কোনোভাবে হার্ট করতে চাইনি। পরিশেষে এটাই বলবো, যারা বাংলা সাহিত্যপ্রেমী, যারা গল্প পড়াকে উপভোগ করেন, যারা রহস্য কাহিনী পড়তে ভালোবাসেন, তাদের জন্য এই সিরিজটি এক অতি লোভনীয় খাদ্যের ন্যায় হবে। ইতিহাস আর বর্তমানকে এত সুন্দরভাবে এখানে মেশানো হয়েছে যে কখনো কখনো মনে হবে যে হ্যাঁ, অতীতে মনে হয় সত্যিকারের এই ঘটনাটাই ঘটেছিল। তাই এখনো যারা এই সিরিজটি পড়েননি তাদেরকে আমি অতি অবশ্যই এই সিরিজটি পড়ার জন্য রেকমেন্ডেশন করব। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠ প্রতিক্রিয়া। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিও লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল, এবং নিজের সাহিত্যপ্রেমী বন্ধু বা আত্মীয়ের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার কাজ যদি যোগ্য বলে মনে হয় আর এই ভিডিওটি যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাহায্য করতে পারেন। আর যদি এই ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার পেজ বিএম রিভিউ লাইক এবং ফলো করে আমায় সাহায্য করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।